আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর আহ, গতি চ্যাপ্টার। তো এখানে আমি সুন্দরভাবে বেসিক টু অ্যাডভান্স যতটুকু পারা যায় আর কি, যেন তোমরা সহজে এমসিকিউ এবং সিকিউ সবগুলোই হচ্ছে অ্যান্সার দিতে পারো এই অধ্যায় পড়ার মাধ্যমে। তো আমি চেষ্টা করব এই জিনিসগুলো যেন পরবর্তীতেও তোমাদের আরো কাজে লাগে আর কি, সেভাবে জিনিসগুলো আলোচনা করা। তো চলো শুরু করি। তো গতি জিনিসটা আমরা যেহেতু আলোচনা করছি, এখানে আগে একটা কথা বলে রাখি, এখানে সবকিছু আমরা আলোচনা করব সিস্টেমের বাইরে থেকে, এবং সেগুলো সবকিছুই হবে সময় সাপেক্ষে। সিস্টেমের বাইরে বলতে, যদি কোনো কিছু ঘটে, যেমন একটা গাড়ি চলছে, সেটা আমি এখানে থেকে কোনো কিছু দেখবো না, আমরা কি করব, জিনিসটাকে বাইরে থেকে পর্যবেক্ষণ করব, কি যে দূর থেকে দেখবো কি যে গাড়িটা চলছে, গাড়িটা আসছে, গাড়িটা স্থির আছে, এরকম কিছু জিনিস আমরা বাইরে থেকে আলোচনা করব, এবং সবকিছু হবে কি, সবকিছু হবে সময়ের সাপেক্ষে। চলো, আর যখন আমরা শুরু করবো এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা প্রথমে যেহেতু গতি নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা প্রথমে শুরু করি স্থিতি দিয়ে। তো স্থিতি, আসলে স্থিতিটা বলতে আসলে কি বোঝায়? ধরো এই গাড়িটাই, যেটা এঁকেছি সেটা নিয়ে কথা বলি। ধরো এই গাড়িটা যখন আমি দেখছি, তখন আমার হাতে একটা ঘড়ি আছে। ঘড়িতে কয়টা বাজে? 12টা। যখন 12টা বাজে তখন আমি গাড়িটা এই জায়গাতেই দেখছি। যখন 12টা 15 বাজে, তখন গাড়িটা কি এখানেই আছে। আবার যখন 12টা 20 বাজে, ধরো গাড়িটা কি দেখছি এখানে। মানে কি হচ্ছে দেখো, যে পয়েন্টে ছিল সে পয়েন্টে আছে, তার অবস্থানের কোনো চেঞ্জ নেই। অবস্থানের অবস্থানের পরিবর্তন পরিবর্তন নেই। এবং সেটা কি, কিভাবে বুঝলাম? কারণ কি, সময় সাপেক্ষে। কারণ কি, সময় যতই যাচ্ছে তার কি সে ওই জায়গাতেই আছে। তো আমরা কি বললাম, আমরা সবকিছু আলোচনা করবো কি সময়ের সাপেক্ষে। তাহলে কি সময় সাপেক্ষে তার কি অবস্থানের কোনো পরিবর্তন নেই। তো এখন যদি আমরা এটাকে এভাবে লিখি, তাহলে এই সংজ্ঞাটা যদি দিই, দেখো, যখন কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয়, তখন সেটা স্থিতি। ঠিক কিনা? দেখো, সময়ের সাথে তার কোনো কি পরিবর্তন হচ্ছে না। এখন এই, এবার আসো গতি নিয়ে আলোচনা। গতিটা কি? দেখো, এখন ধরো এই ট্রাকটা যখন 12টা বাজছিল তখন যদি এখানে থাকে, এবং 12টা 15 পর থেকে যদি সে এখানে আগায় যায়, তাহলে কি হচ্ছে, একটা টি সময় পর তার কি এ পয়েন্ট থেকে সে এ পয়েন্টে গেছে। মানে কি, তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, এবং সেটা আমি কোথা থেকে দেখছি? বাইরে থেকে। আমি কিন্তু এখানে নাই, বাইরে থেকে দেখছি। বাইরে থেকে ঘড়িতে দেখছি কয়টা বাজে, বাজে 12টা 15। ধর এই যে সে এখানে গেছে, তাহলে কি সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। এই কারণে আমরা তাকে কি বলছি? গতি বলছি ফিজিক্সের ভাষায়। তাহলে আমরা যদি সংজ্ঞাটা লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, যখন কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়, অবস্থানের কি পরিবর্তন হয়, আর ওটা কি স্থিতি সময় না হয়, তখন তাকে গতি। ঠিক আছে, এবার আসো,
আমরা দেখলাম সময়ের সাথে সময়ের সাথে যখন কি হচ্ছে অবস্থানের পরিবর্তন না হচ্ছে তখন আমি স্থিতি বুঝি। কিন্তু ব্যাপারটা দেখো তো, আমরা যতই বলি যে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হতে হবে, কিন্তু কি হয় সময়ের সাথে কিসের চেঞ্জ হচ্ছে? আমাদের পৃথিবীর ঘূর্ণন চেঞ্জ হচ্ছে না? কারণ ধরো যদি 12টার দিকে এখানে থাকি, 12টা 15 দিকে পৃথিবী এখানে থাকে, তাহলে কি আমি এখানে কি হচ্ছে এখানে আছি, তাহলে কি আমি শিফট হয়ে যাচ্ছি কি এখান থেকে এখানে। তাহলে কি আমরা যতই বলি কি যে সময়ের সাথে আমাদের অবস্থান পরিবর্তন না হয়, কিন্তু আমরা কি হচ্ছে আমরা না চাইতে কি হচ্ছে আমাদের অবস্থানের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। কার সাপেক্ষে? কার সাপেক্ষে? এই জিনিসটা অনেক কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। পৃথিবীর সাপেক্ষে। আমার সাপেক্ষে কিন্তু না। কারণ কি আমি এখানে এসে আগে স্থির দেখতে পাইলেও কিন্তু পৃথিবীর সাপেক্ষে আমি পৃথিবী যদি আমি পৃথিবীর বাইরে বের কাছে থাকি, বাইরে আমি পৃথিবীর বাইরে আছি, তাহলে আমি কি দেখবো এইখান থেকে এখানে আসি, তখন আমি কি পৃথিবীর বাইরে থেকে গল্প। তাহলে কি পৃথিবীর সাপেক্ষে কি গতিশীল। তাহলে এটা বোঝা গেল পৃথিবীতে কোনো কিছু স্থির বস্তু নাই, সবকিছু কি গতিশীল অবস্থায় রয়েছে। এখন দেখো পৃথিবীতে যেহেতু গতিশীল আছে এবং পুরো জগতে কি গতিশীল অবস্থায় আছে না? কারণ কি সবাই সূর্যের চারিদিকে ঘুরে, সূর্যও কি নিজের সাপেক্ষে ঘুরে, সূর্যও কি নিজের সাপেক্ষে ঘুরছে না? এবং পৃথিবীও কি চারদিকে ঘুরছে ঠিকই, আবার নিজেও ঘুরছে। তাহলে কি পৃথিবীতে কি প্রকৃত স্থির বলে কোনো কিছু নেই। এই জগতে এই জগতে প্রকৃত স্থির বস্তু বলে কোনো কিছু নেই। কোনো কিছু কি নেই? কোনো কিছু নেই। আর যেহেতু কোনো কিছু নেই, এর আরেকটা নাম আছে। যে প্রকৃত স্থির সাপেক্ষে যখন প্রকৃত স্থির সাপেক্ষে কোনো গতি আলোচনা করা হয় তাকে পরম গতি বলে। পরম গতি মানে আদর্শ কোনো কিছু। কিন্তু আদর্শ কোন স্থির বস্তু বলে কোনো কিছু নেই। আদর্শ আদর্শ স্থির বস্তু বলে কোনো কিছু নেই। স্থির বস্তু বলে কোনো কিছু নেই। তাহলে কি আমরা এটা বলতে পারি প্রকৃতিতে প্রকৃতিতে পরম গতি বলে কোনো কিছু নেই। পরম গতি বলে কোনো কিছু। তো এখানে আমরা যে জিনিসগুলো এখন সামারাইজ যদি করি তাহলে আমরা এই জিনিসগুলো পাইলাম। সহজ ভাষায় যদি বলি, 1 নাম্বার হচ্ছে কি স্থিতি। স্থিতি আমরা কাকে বলতেছি? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয়। সময়ের সাথে কার? বস্তুর অবস্থানের অবস্থানের পরিবর্তন পরিবর্তন না হয়। এটা হচ্ছে কি স্থিতি। আর গতি তার কি বিপরীত। গতি তার কি বিপরীত। সময়ের সাথে বস্তুর কি হয়? অবস্থানের পরিবর্তন হয়। আর পরম গতি কাকে বলি? তাহলে পরম গতিরও এই সংজ্ঞাটা দিয়ে দিই, তাহলে ভালো হবে। পরম গতি প্রকৃত স্থির বস্তুর সাপেক্ষে যে গতি। আর আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে পৃথিবীর সকল স্থিতি গতিশীল, কিন্তু সকল
গতিশীল বস্তু পরমাণু। কেন না? কারণ কি, পৃথিবীর সবকিছুই কি নিজ কক্ষে ঘুরছে, প্রকৃতি স্থির বলে কোনো কিছু নেই। প্রকৃত স্থির বলে কিছু নেই। আর পৃথিবী সকল স্থির গতিশীল কেন? কারণ পৃথিবী ঘূর্ণনশীল। পৃথিবী পৃথিবী ঘূর্ণনশীল। তাহলে তোমরা এখান পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। আশা করি। এরপরে আমরা দেখি এরপর তোমাদের যা নিয়ে আলোচনা করেছে তা হচ্ছে কি বিভিন্ন প্রকার গতি, ইংলিশে যাকে বলে ডিফারেন্ট টাইপস অফ মোশন। ডিফারেন্ট টাইপস অফ মোশন। এখন প্রথমে যে গতি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কি সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন। এখন সরল রৈখিক দেখি তোমরা বুঝতে পারছো যে এমন গতি যেটা কিনা কি সরলরেখা বরাবর চলে। যেমন হচ্ছে কোনো সোজা রাস্তায় যদি কোনো গাড়ি চলে তবে সেই গতিটাও কি সরলরৈখিক গতি। কোনো ট্রেন সোজা রেল ট্র্যাকে যখন চলবে তখন সেই গতিটা কি সরলরৈখিক গতি। কিন্তু যদি কোনো বাঁকা পথে চলে, ধরো কোনো একটা গাড়ি যখন কোনো বাঁকা পথে চলছে তখন সেটা কি হবে না, সরলরৈখিক গতি হবে না। এখন তাহলে আমরা যদি সংজ্ঞাটা এভাবে দেই যে যদি কোনো বস্তু একই দিকে মানে কি সে কখনো কি তার ডিরেকশন চেঞ্জ করতে পারবে না, একই দিকে সরল রেখা বরাবর চলে তবে সে গতিকে কি বলে? সে গতিকে সরল রৈখিক গতি বলে বা লিনিয়ার মোশন বলে। এখন সরলরৈখিক গতির কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো এমসিকিউ এর জন্য আসলেও আসতে পারে, সেগুলোও আলোচনা করি। এখানে কিছু জিনিস আছে, যেমন কি তার দিকের কোনো পরিবর্তন হবে না, তার দিকের কোনো পরিবর্তন হবে না, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে কি সে সবসময় লিনিয়ার পথে চলবে, এমন হবে না সে এদিকে যাচ্ছে এরকম কখনো হবে না। আর আরেকটা হচ্ছে সে সবসময় সোজা পথে চলবে, সব সময় সোজা পথে একই কথা। লিনিয়ার মোশনের জন্য এই দুইটা অ্যাপ্লিকেবল। এখন এরপরে যে গতি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। আমি একটু স্পিডে বলছি কারণ তোমরা যেন অল্প সময়ে অনেক ইনফরমেশন সহজে পেতে পারো। তো যদি একটু মনে হয় কি যে স্পিড বেশি হচ্ছে, একটু স্লো করেও জিনিসটা দেখতে পারো আর কি। তো ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতি আলোচনা করার আগে আমাদের একটু দেখি ঘূর্ণন গতির কিছু বৈশিষ্ট্য। দেখো, ঘূর্ণন গতি হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য সবসময় মেনটেন রাখবে। যে সে এটা যদি একটা বস্তু হয়, ধরো সে অলওয়েজ কি সে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে এবং তার দূরত্ব সবসময় কি থাকবে, সমান থাকবে, সমান। ধরো এই বৃত্তাকার পথে যদি ঘুরে তাহলে এটা যদি আর ব্যাসার্ধ আর হয় তাহলে এটারও ব্যাসার্ধ আর থাকবে, এখানেও ব্যাসার্ধ আর থাকবে। মানে কি সে
বৃত্তাকার ভাবে ঘুরবে, যেভাবে আমরা বৃত্ত আঁকি আর কি। বৃত্ত কি একটা কেন্দ্র, আমরা ফোকাসকে একটা কাটা কেন্দ্র করি, তারপর আর একটা হচ্ছে কি পেন্সিল দিয়ে এভাবে ঘুরি এবং একটা বৃত্ত অঙ্কন করি। সেটা কি সবসময় কি একটা আর ব্যাসার্ধ মেনটেন করে কি করে বৃত্ত তৈরি করে। সো এটাই ঘূর্ণন গতি, এটা হচ্ছে এটাই, যেটা যদি আমরা সংজ্ঞার মাধ্যমে আরেকটু সুন্দর করে বলি, পরীক্ষার খাতাতেও লেখা ইজি হবে। যদি দেখো আমার সাথে, যদি কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নির্দিষ্ট, যেটা নির্দিষ্ট দূরত্ব, একটা কেন্দ্র করে ঘুরবে, একটা কি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্তাকার পথে ঘুরে, তবে সে গতিকে বলে। এটারও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আগে সরলরৈখিক গতিতে কি দিকের পরিবর্তন হচ্ছিল না, আর এখানে কি দিকের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন হয়। কিভাবে হয় দেখো, এই দেখো, এই যে ঘুরছে কেন্দ্র করে, সে যখন এখানে আসে তার দিকটা কি এ বরাবর, আবার যখন সে এদিকে আসে তার দিক এ বরাবর, সবসময় তার দিকটা হবে কি স্পর্শক বরাবর, এই যে স্পর্শক, তার স্পর্শক বরাবর। দেখো দিকের পরিবর্তন হচ্ছে, এটা একটা, আর সেটা কি একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ তৈরি করে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, বৃত্তাকার পথ তৈরি করে, এটা হচ্ছে তার দ্বিতীয় বৈশিষ্ট্য। এরপরে তোমাদের তৃতীয় যে গতি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তোমার চলন গতি। চলন গতি, যেটা ইংলিশে বলে ট্রান্সলেশন মোশন। কি মোশন? ট্রান্সলেশন মোশন, ট্রান্সলেশন মোশন। ওকে, এই ট্রান্সলেশন মোশনের একটা বৈশিষ্ট্য হলো, দেখো ধরো এটা কি হলো, আচ্ছা কিছু একটা বানাই, আচ্ছা এটা একটা বস্তু, আচ্ছা ঠিক আছে, ধরো এটা একটা বই, ধরে নাও বই তো না, ডাস্টার ধরো। দেখো এই ডাস্টারটা যখন আমি এদিকে বল প্রয়োগ করে হচ্ছে এদিকে সরাবো, এখানে ধরো এখানে দুইটা বিন্দু আছে, বিন্দু মানে হচ্ছে মার্কার দিয়ে এখানে দুটো ডট আছে, যখন সরাবো তখন কি হচ্ছে দেখো, এখানে যখন আসছে তখন এর দূরত্বটা এখানে যা আছে এর দূরত্বটাও কি এখানে একই আছে, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কি যদি এল হয়, এখানেও এল এখানেও এল, তাদের কি মধ্যকার দূরত্বের কোনো চেঞ্জ হচ্ছে না, বা এরকম হচ্ছে না যে যখন এখানে ধাক্কা দিলাম এই ডটটা হচ্ছে ধরো কি আবার একটু ধাক্কা দিলাম, এই ডটটা এখন এরকম হচ্ছে না এই ডটটা একটু পিছায় চলে আসছে, এই ডটটা একটু আগায় গেছে, দূরত্ব তখন কি হয়ে গেছে এল থেকে এল ড্যাশ হয়েছে, এটা কখনো হচ্ছে না। সো চলন গতিটা হচ্ছে এমনই যে সময়ের সাথে সাথে তাদের নিজেদের দূরত্বের কি কোনো পরিবর্তন হয় না। তো আমরা যদি সংজ্ঞাটা লিখতে যাই তো আরো ক্লিয়ার হবে। দেখো কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর
সকল কণা একই সময়ে একই দিকে চলতে, মানে বিষয়টা এরকম, ধরো তুমি যদি এই চলন গতিটা যদি না থাকতো তাহলে কি হতো, তুমি সাইকেল, ধরো তুমি একটা সাইকেল চালাচ্ছ, এখানে বসে আছো, যদি চলন গতি যদি না থাকতো গেলে তোমার হ্যান্ডেল পিছনে বসে দাঁড়ায় থেকে গেছে, এরকম এরকম তো কখনো হয় না। সেটা হচ্ছে চলন গতির উদাহরণ, কিছু কি সবকিছু একই সাথে চলতে থাকবে আর কি, তাদের মধ্যে কোনো এমন হবে না কি যে একটা জিনিস এক জায়গাতে স্থির থেকে গেছে আর একটা জিনিস চলতে, এটাই হচ্ছে কি চলন গতি। তো চলো চলো গতির কিছু বৈশিষ্ট্যগুলো আমরা লিখে ফেলি। তাহলে একটা বৈশিষ্ট্য আমরা সংজ্ঞা থেকে পেলাম কি, সকল কণা একই গতিতে থাকবে, গতিতে থাকবে। আর আরেকটা হচ্ছে তাদের দিকের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে হবে না, দিকের কোনো পরিবর্তন হবে না। তো এখন পর্যন্ত আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে সরলরৈখিক গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন, আর একটা হচ্ছে কি চলন গতি, ট্রান্সলেশন মোশন। তো এর মধ্যে কি সরলরৈখিক গতি এবং হচ্ছে এই চলন গতির দিকের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কি ঘূর্ণন গতির দিকের পরিবর্তন হয়। আর ঘূর্ণন গতি আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সে বৃত্তাকার পথে ঘুরে। আর সরলরৈখিক হচ্ছে কি একদম সোজা পথ বরাবর যায়। আর হচ্ছে চলন গতির বৈশিষ্ট্য হচ্ছে সকল কণা কি একই গতিতে থাকে আর কি, যখন তার মোশন ঘটে বা গতি তৈরি হয়, সকল কণা কি হয় একই গতিতে থাকে। এবার হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে গতির উদাহরণ দেখতে যাব, সে গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। পর্যায়বৃত্ত গতি, এখন দেখো পর্যায়বৃত্ত গতিটা আমরা এভাবে আলোচনা করি, ধরো যে একটা হচ্ছে রাস্তা, একজন ব্যক্তি যাচ্ছে, ঘড়িতে 12টা বাজে, এই জায়গাতে যখন সে ঘড়ি দেখে তার বাজে হচ্ছে কত, 12টা 15। এই জায়গাতে যখন সে যায় সে দেখে হচ্ছে কত, 12:30 বাজে। আর এই জায়গাতে যখন দেখে সে দেখে হচ্ছে কত বাজে, সাপোজ 12টা 45, 12টা 45, এখানে 12টা 45, এখানে হচ্ছে 12:30, এই জায়গাটা হচ্ছে 12টা 15। ঠিক আছে, এখন সে যখন এই পথে বৃত্তাকার পথ না, মানে একটা ঘূর্ণনরত অবস্থায় একটা রাস্তাতে যাচ্ছে, তখন ঘড়িতে দেখছে যে 12টা 15, 12টা 30, 12টা 45। সে তারপরের দিন আবার যখন এখান থেকে রাস্তা শুরু করে 12টার থেকে, আবার সে দেখে এই জায়গাতে আস্তে 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 এই জায়গাতে যখন দেখছে তখন কি 12টা 15, 12টা 30, 12টা 45। এমন হচ্ছে না যে এখানে যখন আসছে 12টা 32, এখানে যেমন আসছে 12টা 47, 12টা 47, এরকম হচ্ছে। তার কি একটা পর্যায়ক্রমে একইভাবে যে যেই জায়গায় টাইম সেটা সে টাইমই লাগছে। পর্যায়বৃত্তর গতিটা এভাবে সংজ্ঞায়িত করছে যে এটাই হচ্ছে কি এক ধরনের কি পর্যায়বৃত্তর গতির উদাহরণ। সে জিনিসটা হচ্ছে এরকম, পর্যায়বৃত্ত গতি, কোন বস্তু একই পথে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আগের অবস্থানে ফিরে আসে
এবং একই দিকে গমন করে, তবে সে গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। ওকে, আমরা তাহলে পর্যায়বৃত্ত গতি সম্বন্ধে সংজ্ঞাটা জানলাম, কিন্তু এই জিনিসটা আরো গভীরভাবে যদি জানি যে পর্যায়বৃত্ত গতিটা কি, যদি ক্লিয়ার না থাকে তাহলে এভাবে আমরা জিনিসটা আলোচনা করতে পারি। ধরো একটা স্প্রিং এখানে থেকে যখন কি কুণ্ডলী আকারে একটা ওয়েট, সে কি করবে, যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় সে একবার এখানে যাবে, একবার এই সাইডে যাবে। এটা একটা বৈশিষ্ট্য, যে বস্তুটা এখানে আসবে আবার এখানে যাবে, এভাবে আসতে থাকে। এভাবে আলোচনা জিনিসটা দেখো কি, সে এই সময় আসছে, আবার কি হচ্ছে, একই পথে আবার কি ফিরে যাচ্ছে, এভাবে চলতে আছে। এবং এখানে টি যদি 2 সেকেন্ড লাগে, আবার এখানে যেতেও যদি 2 সেকেন্ড লাগবে, পরবর্তী সময়কে কি তার 2 সেকেন্ডই লাগবে, তার বেশিও লাগবে না, কমও লাগবে না। আবার ধরো এখানে যদি তার বেগ 3 মিটার পার সেকেন্ড হয়, এখানে যদি তার 2 মিটার পার সেকেন্ড হয়, এখানে তার যদি আবার 3 মিটার পার সেকেন্ড হয়, আবার যদি তার এখানে 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি এই পর্যায়ক্রমিকভাবে যখন চলবে, তার এইখানে এ পয়েন্টেই তার 2 মিটার পার সেকেন্ড হওয়া লাগবে, এখানে তার 3 মিটার পার সেকেন্ড হওয়া লাগবে, এখানেও কি 2 মিটার পার সেকেন্ড হওয়া লাগবে, এখানেই কি 3 মিটার পার সেকেন্ড হবে। কিন্তু কি এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতেই কি হবে, বেগটা থাকবে, মানে এমন হবে না যে এই বিন্দুতে একবার 2 মিটার পার সেকেন্ড আছে, আর একবার হচ্ছে এই বিন্দুতে 3 মিটার পার সেকেন্ড আছে, এরকম কখনো হবে না। তো এটার কিছু আমরা যদি এখন বৈশিষ্ট্য যদি দেখতে পারি, তা চলো কিছু বৈশিষ্ট্যগুলো দেখে নিই, তাহলে আরো সুবিধা হয়। 1 নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। দেখি, নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি হয়, পুনরাবৃত্তি পুনরাবৃত্তি হয়। এটা একটা যেমন বৈশিষ্ট্য পাচ্ছি। আর একটা যেটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা কি, নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট বিন্দুতে একই বেগে একই বেগে একই বেগে দেখো, একই বেগে অতিক্রম অতিক্রম করবে। যেমন দেখছি একটা পিরিয়ডিক সাইকেল, যেমন একটা আমরা সরল দোলকই দেখি, সরল দোলক এবারের দিকে যায়, একবার করি, এখানে হচ্ছে কি তার গতি কি, তার এখানে গতি যখন 0, সে তখন কি করবে, আবার এই পর্যায়ে ফিরে আসবে। আবার এখানে গতি তার কি থাকে, সর্বোচ্চ থাকে, সর্বোচ্চ থাকে। যে সর্বোচ্চ গতি নিয়ে সে আবার কি এদিকে যায়, এবং এখানে গতি কি তার আবার শূন্য হয়ে যায়, যেন সে কি হয়, আবার এদিকে ফিরে আসে। আর এখানে তাদের সময় কি, এটা সাপেক্ষে সবসময় দেখা গেল কি, এখানে যদি 2 সেকেন্ড লাগে, আবারও কি তার এখানে 2 সেকেন্ড লাগে, এমন না যে এখানে হচ্ছে তার বেশি বা কম লাগবে, এমন কিছু না। যদি এই গতি যদি 2 সেকেন্ড হয়, তাহলে সে এখানে 2 সেকেন্ডই অতিক্রম করবে। এই জায়গায় যদি 3 সেকেন্ড হয়, তাহলে সে কি করবে, এখানে 3 সেকেন্ডই লাগাবে। তার নির্দিষ্ট বিন্দুতে গতির কোনো পরিবর্তন হবে না, বেগ এ অতিক্রম করবে, মানে কি নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দুতে গতি নির্দিষ্ট, গতি নির্দিষ্ট, এটা আমরা বলতে পারি। এরপরে এই পর্যায়বৃত্ত গতির আরেকটা অংশ যেটা আরেকটু এক্সটেন্ড করছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি, স্পন্দন গতি। কেন বলছি এটার অংশ, কারণ কি এটা হচ্ছে একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, এটাও কি একটা পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত গতি। কিন্তু এটার একটা আলাদা বৈশিষ্ট্য হলো তার কি সময়টা। ধরো এটা যদি
তার একটা নির্দিষ্ট বিন্দু হয়, তার অর্ধেক সময় পর্যায়ক্রমের অর্ধেক সময় কি থাকবে, এক পাশে থাকবে, আবার পর্যায়ক্রমের বাকি অর্ধেক সময় অর্ধেক পাশে থাকবে, অর্ধেক সময় একদিকে থাকবে, আবার অর্ধেক সময় এক পাশে থাকবে। এটা হচ্ছে তার আলাদা বৈশিষ্ট্য। তো সংজ্ঞাটা যদি আমরা এভাবে দিই, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন, এই যে দেখো এটা কি একটা পর্যায়বৃত্ত, তাই এই জন্য লিখছি পর্যায়বৃত্তিক গতি সম্পন্ন কোন বস্তু গতিপথের অর্ধেক সময় এক পাশে এবং বাকি অর্ধেক সময় অপর পাশে থাকে, তবে সেই গতিকে সরল স্পন্দন সরল স্পন্দন গতি বলে, বা সিম্পল হারমোনিক মোশন, যাকে ইংলিশে বলে সিম্পল হারমোনিক মোশন। এটা তো গেল হচ্ছে ইমোশন। তো এটার বৈশিষ্ট্য কি? এটা একটা পর্যায়বৃত্ত গতি, আর আরেকটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু হতে অর্ধেক সময় এক পাশে, বাকি সময় অপর পাশে থাকে। এই দুইটাকে যদি আমরা সুন্দরভাবে আলোচনা করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু সিম্পল হারমোনিক মোশন নয়, এটা আমরা দেখতে পাচ্ছি। তো পর্যায়বৃত্ত গতির যদি কোনো উদাহরণ চাই, তাহলে আমরা এগুলা করতে পারি। দোলনার গতি, ঘড়ির পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম বলতে এটা পুরাতন যুগে যে ঘড়িগুলো আছে, ঘড়ির পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম, পৃথিবীর ঘূর্ণন গতি, আর একটা লিখতে পারি সরল সন্ধিত কম্প। আর এখানে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে হচ্ছে ঘড়ির পেন্ডুলাম আমরা নিতে পারি, ঘড়ির পেন্ডুলাম, একটা কি সরল দোলক।
এখান থেকে এই দুইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি আর সিম্পল হারমোনিক। আর যে কোশ্চেনটা বেশি আসে এখান থেকে সেটা হচ্ছে কোশ্চেনটা, সেখানে তোমাদের আছে। তো এগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ কি যে সরল সিস্টেমের পর্যায়বৃত্ত গতির কারণ কি, সে এই বৈশিষ্ট্যটা কি ফুলফিল করে, সরল ছন্দিত এই বৈশিষ্ট্যটা কি করছে, ফুলফিল করছে। আর আরেকটা হচ্ছে কি তার আলাদা হচ্ছে কি সকল পর্যাবৃত্ত সিম্পল হারমোনিক মোশন নয় কেন, এর কারণ হচ্ছে কি এটা হওয়ার জন্য একটাই শর্ত আছে কি বাকি অর্ধেক সময় এক পাশে আর বাকি অর্ধেক সময় অপর পাশে থাকা লাগে, অর্ধেক সময় এক পাশে আর বাকি অর্ধেক সময় অপর পাশে। যদি এটা যদি হয় এখান থেকে যদি এদিকে আসতে 2 সেকেন্ড লাগে আর এখান থেকে অবশ্যই তার কি আসতে 2 সেকেন্ড লাগে, তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি হবে।